আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। জুম্মা মোবারক। সম্মানিত শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা, বার কাউন্সিল এক্সাম ডক্টর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি গতদিন আলোচনা করেছিলাম দি পেনাল কোড 1860-এর জেনারেল এক্সেপশন চতুর্থ অধ্যায় থেকে। তো সেখানে আলোচনা করা ছিল 76 থেকে 95 ধারা পর্যন্ত। আমি বলেছিলাম যে 96 থেকে 106 পর্যন্ত বাকিটা আলোচনা করব। আর আইনের ছাত্র হিসেবে আপনাদের জানা উচিত যে 100 এবং 103 ধারা যোগ করলে কিভাবে 10 হয়। তো সম্মানিত শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা, শুরু করছি তাহলে। আপনার দি প্রাইভেট অফ দ্য ডিফেন্স, দি রাইট অফ দ্য প্রাইভেট ডিফেন্স মানে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। দি রাইট অফ দ্য প্রাইভেট ডিফেন্স। এখন আপনার 96 থেকে বলতে চাচ্ছি। 96 ধারায় বলা হয়েছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কৃতকার্য অপরাধ বলে গণ্য হবে না। 96 ধারায় বলা হয়েছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কৃতকার্য অপরাধ বলে গণ্য হবে না। ইংলিশে বলা হচ্ছে থিংস ডান ইন প্রাইভেট ডিফেন্স। মানে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কৃত যে কার্য আছে তা অপরাধ বলে গণ্য হবে না। এবং 97 ধারা বলা হচ্ছে রাইট অফ ডিফেন্স, রাইট অফ প্রাইভেট ডিফেন্স অফ দ্য বডি অ্যান্ড অফ প্রপার্টি। মানে এখানে বলা হচ্ছে যে শরীর ও সম্পত্তি রক্ষার জন্য ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কৃতকার্য অপরাধ বলে গণ্য হবে না, শরীর এবং সম্পত্তি সম্পর্কিত। কিন্তু 98 ধারায় আবার বলা হচ্ছে যে অপ্রকৃতস্থ বা পাগলের কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কৃতকার্য অপরাধ নয়। 98 সেকশন 98 রাইট অফ প্রাইভেট ডিফেন্স এগেনস্ট দ্য অ্যাক্ট অফ এ পারসন অফ আনসাউন্ড মাইন্ড। আপনার চতুর্থ অধ্যায়ে আপনার আরো একটা সেকশনে আমরা পড়েছিলাম আনসাউন্ড মাইন্ড সম্পর্কে। আপনাদের একটু রিমাইন্ড করে দিতে চাই। সেকশন 84-এ বলা আছে যে পাগলের কৃতকার্য অপরাধ বলে গণ্য হবে না। আর এখানে 98 ধারাতেও বলা আছে আপনার যে আপনার অপ্রকৃতস্থ বা পাগলের কাজের বিরুদ্ধে, তার মানে অপ্রকৃতস্থ বা পাগলের কাজের বিরুদ্ধে আপনি যদি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে কোনো কার্য করে থাকেন তাহলে আপনার অপরাধ হবে না। আর ওখানে বলা আছে পাগলের কোনো কৃতকার্য অপরাধ বলে গণ্য হবে না। দুইটাই বলা আছে। আপনার জন্য একটা ব্যক্তিগত অধিকার, এখানে আত্মরক্ষার অধিকার, ওখানে পাগলেরটা বলা আছে। মনে রাখবেন ভালো করে। আর আপনার 99-এ যেটা বলা হচ্ছে আপনার যে সমস্ত কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। কোন সমস্ত কাজের বিরুদ্ধে আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না সেটা 99-এ কিছু বলা আছে। আপনার এক্সেপশন, সব জায়গায় এক্সেপশন আছে। এখানেও দেখেন আপনার যে সরকারি কর্মচারী কর্তৃক সম্পাদিত বা সম্পাদনের জন্য উদ্যোগকৃত কোনো কার্য, সেটা আপনার আইনসম্মত না হলেও পদ ও মর্যাদা বলে সে যদি ন্যায়সঙ্গতভাবে সম্পাদন করতে যায়, সেটা যদি মৃত বা গুরুতর আঘাতের আশঙ্কা সৃষ্টি যদি না করে, বা তার বিরুদ্ধে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ থাকবে না। তার মানে সরকারি কর্মচারী কর্তৃক সম্পাদিত বা সম্পাদনের জন্য উদ্যোগকৃত কোনো কার্য যা সূক্ষ্ম বিচারে আইনসম্মত না হলেও, সেটা যদি আইনসম্মত নাও হয় তবে মৃত বা গুরুতর আঘাতের আশঙ্কা সৃষ্টি যদি না করে থাকে তবে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। এবং পরে আবার বলা হচ্ছে যদি সরকারি কর্মচারী নির্দেশিত হয়ে থাকে আবার সম্পাদনের জন্য, সেটাও সেক্ষেত্রেও আপনার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না যদি মৃত বা গুরুতর আঘাতের আশঙ্কা যদি সৃষ্টি না করে। এবং পরবর্তীতে বলা হচ্ছে যে আপনার সরকারি কর্মচারীর, এখানে বলা হচ্ছে যদি আশ্রয় লাভের সম্ভাবনা থাকে সরকারি কর্তৃপক্ষের কাছে, সেক্ষেত্রেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। আর আত্মরক্ষার জন্য যতখানি ক্ষতি করা প্রয়োজন ঠিক ততটুকু, তার অধিক পর্যন্ত নয়। একজন আপনাকে লাঠি দিয়ে মারতে আসলো, আপনি তাকে গুলি করে দিলেন, এটা হলো মানে আত্মরক্ষার জন্য যতটুকু ক্ষতি করা প্রয়োজন ততটুকুই ক্ষতি করতে পারবেন। ঠিক আছে, মানে আঘাত যতটুকু, প্রতিঘাত ততটুকু হবে এক্ষেত্রে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে সরকারি কর্মচারী কর্তৃক, সরকারি কর্মচারী বলে যদি জানা না থাকে, ব্যাখ্যায় বলা আছে যে সরকারি কর্মচারী আপনি জানেন না, সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। আবার আরো বলা আছে যে উক্ত কার্য সম্পাদনকারী ব্যক্তি
যে নির্দেশক্রমে কাজ করতেছে সেটাও আপনি জানেন না, সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। এখানে ব্যাখ্যা আছে আপনার 99-এ দুইটা। আসি আমরা 100 ধারাতে আমরা আসি। এখানে যেটা বলা হচ্ছিল যে আপনার যে ক্ষেত্রে দেহের রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায় দেহের ক্ষেত্রে, আর একটা হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে, সেটা 103-এ। তাহলে 100-তে আপনার কয়টা ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়? আপনার আসিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দেখছেন সুজন খন্দকার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে জয়েন করার জন্য। তো 100 ধারাতে আপনার 6টা ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে মৃত্যু ঘটানো যায়। এখানে বলা হচ্ছে যে প্রথমত বলতেছে যে এমন ন্যায়সঙ্গত ভাবে আতঙ্ক সৃষ্টি করে যে মৃত্যুই হবে তার একমাত্র পরিণতি, সেক্ষেত্রে আপনার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। যে এমন আঘাত মৃত্যুই যার পরিণতি, সেক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে। আবার এমন আক্রমণ ন্যায়সঙ্গতভাবে আতঙ্ক সৃষ্টি করে যার মারাত্মক আঘাতই হবে অনুরূপ আক্রমণের পরিণতি, যেমন গুরুতর আঘাত, গুরুতর জখম হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আপনার মৃত্যু ঘটানো যাবে। তৃতীয়ত বলা হচ্ছে যে ধর্ষণের যদি অভিপ্রায় থাকে, অভিপ্রায়ে যদি আক্রমণ করা হয়। তারপরে চতুর্থত বলা হচ্ছে যে মারাত্মক আপনার কাম লালসার উদ্দেশ্যে যদি আক্রমণ করা হয়ে থাকে, অস্বাভাবিক কাম লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে যদি আক্রমণ করা হয়ে থাকে, সেক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে কালে। আপনার দেহের রক্ষার জন্য এগুলো জেনে রাখা ভেরি ইম্পর্টেন্ট। সম্মানিত শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা, এই চতুর্থ অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসেই প্রত্যেকটা পরীক্ষাতে। পঞ্চমত বলা হচ্ছে যে মনুষ্য হরণ বা অপহরণের অভিপ্রায়ে যদি হামলা করা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার মৃত্যু ঘটানো যাবে। আর ষষ্ঠত বলা হচ্ছে যে এরূপ পরিস্থিতি বেআইনি আটক করে রাখার অভিপ্রায়ে যদি আক্রমণ করে, এরূপ আতঙ্ক সৃষ্টি হওয়ার যদি সম্ভাবনা থাকে, সেক্ষেত্রেও আপনার মৃত্যু ঘটানো যাবে। আর যদি সরকারি কর্তৃপক্ষ সময়ের আশ্রয় নিতে যদি অসমর্থ হয়, একটা কথা আছে এখানে, যে যদি আপনার আশেপাশে আপনার সরকারি কোনো কর্তৃপক্ষ আছে, সেখানে আশ্রয় নেওয়ার যদি সম্ভাবনা থাকে। আসিফ ভাই, আপনি আমাকে থামতে বলছেন কারণ আমি বুঝলাম না, এটা তো একটা ক্লাস চলছে ভাই, আপনি জয়েন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আপনার 6টা ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। এখানে আপনার 6টা ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় 100 ধারাতে। আর 103-এ আমি বলতে চাচ্ছি যে 4টা ক্ষেত্রে, মানে 100 এবং 103 পেনাল কোডের যোগ করলে পরে হয় 10। এটা কিভাবে হয়? একটা আইনের ছাত্র এটা জানে। যে 103-এ বলা হচ্ছে যে ক্ষেত্রে সম্পত্তি রক্ষার জন্য, প্রতিরক্ষার জন্য মৃত্যু ঘটানো যেতে পারে, সেক্ষেত্রে 99 ধারার শর্ত সাপেক্ষে বলা হচ্ছে যে যদি প্রথমত যদি দস্যুতা আর ক্ষেত্রে আপনার রাত্রিবেলায় যদি ঘর ভেঙে ঘরে অনুপ্রবেশ করে, সেক্ষেত্রে আপনার মৃত্যু ঘটানো যেতে পারে। বাসগৃহ বা সম্পত্তি সংরক্ষণের জন্য, যেমন তাঁবু বা যানবাহনে অগ্নি সাহায্যে সংগঠিত ক্ষতি যদি হতে থাকে, সেক্ষেত্রে সম্ভাবনা যদি থাকে, সেক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে। আর চুরি, অনিশ্চিতকারিতা বা অনধিকার গৃহপ্রবেশ যুক্তিসঙ্গতভাবে যদি মৃত্যু বা মারাত্মক আঘাত হবে, এরূপ পরিস্থিতিতে মৃত্যু ঘটানো যাবে। তাহলে আমি 2টা ক্ষেত্রে বললাম। 100 ধারায় বলা হয়েছে যে মানবদেহ সংক্রান্ত কোন কোন ক্ষেত্রে আপনার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে, আর 103-এ বলা আছে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে। এবারে জোর এবং বেজোর গেল 100 এবং 103। এবারে আসেন আপনার 101। 101-এ বলা হচ্ছে যে দেহের ক্ষেত্রে মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতি যদি সাধন করে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। দেহের ক্ষেত্রে মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতি সাধন করে, সেক্ষেত্রেও ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। আবার সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আপনার 104-এ বলা হচ্ছে, 104-এ বলতেছে যে সম্পত্তি রক্ষায় মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতি করে, সেক্ষেত্রেও আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। যদি মৃত্যু না হয়, আগেরগুলো বলা ছিল 100 এবং 103-এ মৃত্যুর কথা বলা ছিল, আর এখানে যদি আপনার মৃত্যু যদি নাও ঘটে, সেক্ষেত্রেও আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে 101 এবং 104-এ। এবার আসেন আপনার 102। 102-এ বলা হচ্ছে যে দেহের ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ এর আরম্ভ কখন হবে আর শেষ কখন হবে। দেহের যে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার কখন আরম্ভ হবে আর কখন শেষ হবে, এটা দেখেন 100 ধারা। আপনার দেহের প্রতি বিপদের চেষ্টার কিংবা হুমকির ফলে আইনানুগ দেহের প্রতি বিপদের আশঙ্কা দেখার সঙ্গে সঙ্গে, আপনি যখনই দেখতেছেন যে আমার বিপদের আশঙ্কা সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে আপনার আত্মরক্ষার অধিকারের যদি সূচনা হয়ে থাকে, তখনই সেটা সংগঠিত হোক আর না হোক, সেক্ষেত্রে আপনি আইনগত আশঙ্কা যতক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকবে,
ততক্ষণ পর্যন্ত আপনি এই অধিকারটা বলবৎ থাকবে, আত্মরক্ষার অধিকার শুরু এবং শেষ সময়। এবং আপনার 105-এ বলা হচ্ছে আপনার যে সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার কখন শুরু হবে আর কখন শেষ হবে। সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার এখানে দেখেন চুরির ক্ষেত্রে আমি বলি যদি, যে উক্ত সম্পত্তি সহকারে অপরাধীর পলায়ন না করা বা সরকারি কর্তৃপক্ষের সাহায্য লাভ না করা বা উক্ত সম্পত্তি পুনরুদ্ধার না করা পর্যন্ত এটা অব্যাহত থাকবে। তারপরে দস্যুতার ক্ষেত্রে বলা হচ্ছে যে অপরাধকারী কর্তৃক কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো বা আঘাত প্রদান বা অবৈধ অবরোধ করা বা এর উদ্যোগ অব্যাহত থাকা পর্যন্ত এর বিরুদ্ধে আপনার আত্মরক্ষার অধিকার অব্যাহত থাকবে। তারপরে অপরাধমূলক অনধিকার প্রবেশ এর ক্ষেত্রে বলা হচ্ছে যে অনিষ্টকর কার্যের বিরুদ্ধে সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার অপরাধকারী কর্তৃক অপরাধমূলক অনধিকার প্রবেশ বা অনিষ্ট সাধন কার্য অব্যাহত থাকা পর্যন্ত এটা অব্যাহত রাখতে হবে যতক্ষণ পর্যন্ত থাকবে এটা সম্ভাবনা। আর দেখেন রাত্রিবেলায় শীতল চুরির ক্ষেত্রে শীত কেটে রাত্রিবেলায় শীতল চুরির বিরুদ্ধে সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার, শীতল চুরির সাহায্যে যে অনধিকার গৃহ প্রবেশ আরম্ভ হয়েছে সে অনধিকার গৃহ প্রবেশ অব্যাহত থাকা পর্যন্ত অব্যাহত থাকবে। এবার আসেন আপনার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ধারা যেখান থেকে কোশ্চেন আসে এবং প্রবলেমেটিকও আসে। 106 নির্দোষ ব্যক্তির ক্ষতি সাধনের সম্ভাবনার প্রেক্ষিতে মারাত্মক আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। এখন 106-তে যেটা বলা হচ্ছে যে দ্বন্দ্ববিধির 99 ধারার শর্ত সাপেক্ষে আপনার কি হবে, যে ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে, নিরপরাধ ব্যক্তির মৃত্যু ঘটানো যাবে এখানে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে। কিভাবে ন্যায়সঙ্গত মৃত্যুদয় সৃষ্টি করে এরূপ আপনার আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের ক্ষেত্রে প্রতিরক্ষক যদি এরূপ পরিস্থিতির সম্মুখীন হয় যে কোনো নিরপরাধ ব্যক্তির প্রতি ক্ষতি সাধনের ঝুঁকি না নিয়ে তিনি অনুরূপ অধিকার কার্যকরীভাবে প্রয়োগ করতে না পারেন, তাহলে তিনি ঝুঁকি নেওয়ার প্রতি তার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রযোজ্য হবে। সম্মানিত শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা, একটি উদাহরণ আছে এখানে 106-তে দেখি। আপনার একদল লোক কর্তৃক আক্রান্ত হয়। ধরেন যে এখানে আসিফ ইকবাল ভাই একদল লোক কর্তৃক আক্রান্ত হয়। উক্ত দলভুক্ত লোক তাকে হত্যা করার উদ্যোগ করে এবং তাদের উপর গুলি বর্ষণ না করে সে তার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কার্যকরীভাবে প্রয়োগ করতে পারে না। এবং সে হত্যা প্রয়াসী লোকগুলোর দলের সঙ্গে মিশ্রিত ছোট ছোট শিশুদের ক্ষতির ঝুঁকি না নিয়ে গুলি চালাতে পারে না। এখন আসিফ ভাই কিভাবে এখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে? ওই যে ওখানে শিশু বাচ্চারা আছে তাদেরকেও গুলি লাগতে পারে, কিন্তু এক্ষেত্রে আইন কি বলতেছে 106 ধারাতে আপনার বলতেছে যে ছোট ছোট শিশুদের ক্ষতির ঝুঁকি না নিয়ে গুলি চালাতে পারে না। অনুরূপভাবে গুলি চালিয়ে কোনো শিশুর ক্ষতি করলেও সে কোনো অপরাধ করেনি, মানে আত্মরক্ষার জন্য নিরপরাধ ব্যক্তির যদি আপনি মৃত্যু ঘটিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অপরাধ হবে না। তাহলে সম্মানিত শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা, আমি 96 থেকে 106 পর্যন্ত আলোচনা করলাম। আপনার চতুর্থ অধ্যায় জেনারেল এক্সেপশন আজকে শেষ হয়ে গেল। আমি নেক্সট অন্য একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটি হলো দি কোড অফ সিভিল প্রসিডিউরের গড় হাজির, যেটা 9 ধারা। এটা ভেরি ইম্পর্টেন্ট, প্রতি বছরই এখান থেকে কোশ্চেন আসে, তো আপনারা সেটার জন্য রেডি থাকবেন। সেটি আমি আলোচনা করব আজই রাত 10:30টায়। সে পর্যন্ত আপনারা ধৈর্য ধরে থাকবেন এবং সেই সময় আপনারা লাইভে যোগ দিবেন ইনশাল্লাহ।